আইফোন 14 প্রো ম্যাক্স, গ্যালাক্সি S23 আলট্রা আর এই পিক্সেল 7 প্রো 2022 সাল এবং 23 সাল মিলিয়ে রিলিজ হয়েছিল মোটামুটি সিমিলার টাইমে, এখন থেকে প্রায় 3 বছর আগে। এবং এর মধ্যে 14 প্রো ম্যাক্স এবং গ্যালাক্সি S23 আলট্রা কিনতে গেলে এখন পুরাতন মার্কেটে 60 থেকে 70,000 টাকা খরচ করতে হয়, কিন্তু পিক্সেল 7 প্রো এখন পুরাতন কিনতে পারবেন মাত্র 33,000 টাকায়। দেখেন এখানে কত বড় একটা তফাৎ রয়েছে। তো এটা আসলে এত দাম কমলো কেন, এবং এই মুহূর্তে এসে এত কমে এই ফ্ল্যাগশিপ ফোনটা আপনি পুরাতন পাওয়ার পরেও 33,000 টাকায় কেনা ভ্যালু ফর মানি হচ্ছে কিনা, কোন কোন দিক থেকে পিছিয়ে পড়তেছে, কোন কোন দিকে স্টিল ফ্ল্যাগশিপের এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, সেটাই জানতে পারবেন 2026 সালের এই পার্সপেক্টিভ থেকে পিক্সেল 7 প্রো কে নিয়ে। এখন এটা যদি বেস্ট প্রাইসে আপনারা কিনতে চান অথবা এটার ওয়ারেন্টি নিয়ে যদি আপনারা ভয় পান, লাইক ডিসপ্লের ইস্যুস, নেটওয়ার্কের ইস্যুস বা যে কোনো ধরনের ওয়ারি ফ্রি ভাবে যদি পারচেস করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন বা শোরুমে আসতে পারতেছেন না, সহজ শর্তে আপনারা হোম ডেলিভারিও নিয়ে নিতে পারবেন। সো যে কোনো পিক্সেলের ডিভাইস কিনতে চাইলে বা যে কোনো অ্যাক্সেসরিজের জন্য অবশ্যই পিক্সেল হেভেনে একবার কন্ট্যাক্ট করতে পারেন, কারণ তারা শুধুমাত্র পিক্সেলের ডিভাইসগুলোই বিক্রি করে থাকে। তো পিক্সেল 7 প্রো এই 26 সালে এসে আপনার 3 ইয়ার্স যে বিল্ড কোয়ালিটি, যে ডিজাইন আপনাকে অফার করতেছে, সেটা সোললি একটা ইউনিক ডিজাইন দিচ্ছে, কারণ পিক্সেলের ডিজাইনটা তাদের নিজস্ব কারোর থেকে কপি করেনি, এবং যে প্রিমিয়াম বিল্ড ম্যাটেরিয়াল এখানে ব্যবহার করা হয়েছে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই একটা ফ্ল্যাগশিপ ফোনের এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে ইন টার্মস অফ ডিজাইন, বিল্ড কোয়ালিটি, এবং এই বাজেটে যেসব ব্র্যান্ড নিউ ফোনগুলো আছে সেগুলোর থেকেও অবভিয়াসলি এইটা আগায় থাকবে। এটা আপনি দোকানে যেয়ে হাতে ধরলে বা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। এবং এতদিন পরে এসেও মার্কেটে যা পাওয়া যাচ্ছে, আপনি যদি ফ্রেশ কন্ডিশনের পান তাহলে দেখবেন যে যথেষ্ট ভালো, লাইক ব্যাক শেল্ড উঠে যাচ্ছে, স্ক্র্যাচ আছে, এরকম ধরনের না, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ফোনগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটা LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, যেটা 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত যাইতে পারে। HDR10+ সাপোর্ট করে। যে কোনো মানুষই এখন ফোন কিনতে গেলে কিন্তু ডিসপ্লে অনেক বড় সড়ো একটা প্রায়োরিটি থাকে আমাদের। তো এখানে যে সাউন্ড কোয়ালিটি আছে, যে ডিসপ্লের এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন, ডিসপ্লেটা কিন্তু কার্ভও আছে। অবভিয়াসলি আমি বলতে পারি একটা ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স এখনো আপনি পাচ্ছেন। এখনকার ফোনগুলো যেমন ফ্ল্যাট ডিসপ্লে হয়ে গেছে, সেই জায়গায় এই ডিসপ্লেটা কার্ভ হওয়ার কারণে একটু ব্যাকডেটেড লাগে এখনকার ফোনের সাথে কম্পেয়ার করলে। ওভারঅল ডিসপ্লে সেগমেন্টে আপনি যে কোনো টাইপের ব্যবহার করতে গেলে কোনো প্রকার মিসটাচ নাই, টাচ রেসপন্সিভ আছে। এটা থেকে এখন একটা বেস্ট কোয়ালিটির এক্সপিরিয়েন্স পাচ্ছেন, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। তবে এই মুহূর্তে ফোন কিনতে গেলে পারফরমেন্স কিন্তু অন্যতম একটা কি ফ্যাক্টর। বিশেষ করে আমরা যেসব অ্যাপস গুলো ব্যবহার করি সেগুলো হেভি হয়েছে। আমরা অনেকেই গেমিং করি, হাই গ্রাফিক্সে গেমিং করতে চাই, এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে একটা রিলায়েবল পারফরমেন্সের জন্য একটা ভালো প্রসেসর কিন্তু দরকার। সো এখানে ব্যবহার করা হয়েছে টেনসরের G2 চিপসেট। আপনারা সেটা সবাই কম বেশি জানেন। একদম লেটেস্ট সফটওয়্যার যেটা, সেটাতে আমি আপডেট দিয়েছি Android 16। আরো দুইটা সফটওয়্যার সাপোর্ট আপনারা পাবেন, দ্যাট মিনস Android 17 এবং 18। আপনার 3 ইয়ার্স এই ফোনটা এত রেসপন্সিভ এবং এত ফাস্ট মনে হয়েছে, লাইক আমি পাশাপাশি 14 প্রোর সাথেও এটা স্ক্রল করে দেখছি এবং ব্যবহার করে আমার কাছে এইটাই বেটার মনে হয়েছে। ইভেন লাস্ট আমি পিক্সেল 6 এর ভিডিওতে আমি বলছি যে 14 প্রো ম্যাক্স এর থেকেও আমার কাছে পিক্সেল 6 এ এটা বেশি রেসপন্সিভ লাগছে। আমরা লং টাইম ধরে বলে আসতেছি যে অ্যাপেল বেশি অপটিমাইজ, অ্যাপেলের সফটওয়্যার অনেক বেটার। সেই জায়গায় কিন্তু আমি বলবো যে সফটওয়্যারের জায়গায় পিক্সেল অনেক আগায় গেছে। মানে এখন পিক্সেলের ফোন যারা ব্যবহার করেননি তারা হয়তো বা আন্দাজে বলতে পারেন যে পিক্সেলের ফোন ভালো না পারফরমেন্সের জন্য, এটা হিটিং করে, এটা র পারফরমেন্স ভালো ডেলিভারি করে না। বাট আপনি অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে যদি ফোনটা ব্যবহার করেন তাহলে আপনি ফিল করতে পারবেন যে এটার হ্যাপটিক ফিডব্যাক, এটার অপারেটিং সিস্টেমের সাথে সাথে যে রেসপন্সিভনেস, যে অ্যানিমেশন Android 16 এ এসেছে সেটা কত নেক্সট লেভেলে নিয়ে গেছে। মানে একজন ইউজার এই ফোনটা ব্যবহার করলে মনে হবে যে এই ফোনটা আপনাকে রিড করতে পারতেছে। তবে টেনসর চিপসেট গুলোর যে প্রবলেম সেটা হলো যে র পারফরমেন্সের বেলায় বিশেষ করে হিটিংটা করে, আর হইলো গেমিং এর জন্য এটা সাপোর্ট প্রোভাইড করে না। বিশেষ করে এইটার প্রসেসরের ক্যাপাবিলিটি আছে, বাট সামহাউ গুগল কেন জানি এটা ক্র্যাক করতে পারতেছে না, হাই এফপিএস এ গেমিং এর সাপোর্ট দিচ্ছে না। যে কারণে আপনি যদি এটা দিয়ে এখন গেমিং করতে চান, বিশেষ করে বড় ডিসপ্লে আছে, 60 এফপিএস এ একদম স্টেবল ভাবে গেমিং করতে পারবেন। এবং এটার হিটিং ইস্যুস আছে, অবশ্যই গরম হয়, বাট এটা বড় ফোন হওয়ার কারণে থার্মাল ম্যানেজমেন্টের জায়গা অনেক বেশি রুম আপনি পাবেন। সো যারা গেমিং করতে চান স্টিল এইটা দিয়ে গেমিং করতে পারবেন। বাট এই বাজেটে লাইক 33,000 টাকায় কিনতেছেন, তো সেই বাজেটে এটা বেস্ট গেমিং এর ফোন না। আপনি চাইলে স্যামসাং এর পুরাতন ফোন কিনতে পারেন এই বাজেটে, বা ব্র্যান্ড নিউ চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিন্তু কিনতে পারবেন যেটাতে 90 এফপিএস 120 এফপিএস এ গেমিং করতে পারবেন। ওভারঅল মিলিয়ে পারফরমেন্স সেগমেন্টে দিস ইজ নট দ্য বেস্ট, বাট এটাকে আপনি পিছনে ফেলতে পারবেন না। আই হোপ যে আপনারা পারফরমেন্স সেগমেন্টে গুগলের যে সমস্যা সেটা আগে থেকেই জানেন। সো এই জায়গায় আর কথা বলে সময় নষ্ট করতে চায় না, ক্যামেরাতে মুভ করতে চাই, কারণ আপনারা অনেকেই পিক্সেলের ফোনগুলো কিনবেন ক্যামেরার জন্য। এখন ক্যামেরাতে ফোন কিনতে গেলে গুগলে অনেকে হুতাশে কেনে, অনেকে জেনে বুঝে কেনে। সো আপনি যদি হুতাশে কেনেন
তাহলে আমি বলবো আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা আমার যে কোনো পিক্সেলের ফোন দেখলে আপনি বুঝতে পারবেন। বিশেষ করে এই ফোনটা এখন কেনার পরে আপনি যদি মনে করেন যে আমি ওয়াও বা নেক্সট লেভেলের পোর্ট্রেট ছবি তুলবো, মানে ছবি তুলবো ইনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব, তাহলে দিস ইজ নট ফর ইউ। আপনি এই বাজেটে চোখ বন্ধ করে পুরাতন যে কোনো স্যামসাং এর ফোন কেনেন, বা আপনি যদি এই বাজেটে অনার 200 কিনতে চান, মোটরোলার S60 Fusion, S50 বা আরো অনেক ফোন আছে, সেই ফোনগুলো কেনেন, তাহলে চোখ বন্ধ করে রেডি টু আপলোডের মতো ছবি তুলতে পারবেন। বাট যদি আপনি ফটোগ্রাফি বুঝেন, মানে এডিট করতে পারেন বা পিকচারের ডিটেইল সম্পর্কে আপনার ধারণা আছে, ভালো লো লাইটে ছবি তুলতে চান, তাহলে দিস ইজ দ্য বেস্ট ওয়ান এই বাজেটে। কারণ এখানে আলট্রা ওয়াইড সেন্সর থেকে শুরু করে 5x টেলিফটো লেন্স রয়েছে, বিশেষ করে 0.5x থেকে শুরু করে 30x পর্যন্ত জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি, এবং মেইনলি এই ফোনটা ব্যবহার করলে আমার মনে হয় যে 5x টেলিফটোটা আপনি এনজয় করবেন। বিশেষ করে পোর্ট্রেট ছবি তোলার জন্য এটা তো মেইন সেন্সরকে ইউটিলাইজ করে, সো পোর্ট্রেটের জন্য যদি আপনার মজাটা না লাগে, তাহলে কিন্তু 5x এর এই টেলিফটোটা আপনি ব্যবহার কইরা পরে আপনি আর্টিফিশিয়ালি ব্লাডটা অ্যাড করতে পারবেন, যেটা আমি সাজেস্ট করি না। তারপরে এখন যে বাজেটে ফোনটা কিনতে পাওয়া যাচ্ছে, সেই বাজেটে নরমাল ফটোগ্রাফির পাশাপাশি যদি আপনি এই ট্রিক্সটা ব্যবহার করেন, তাহলে এটা কিন্তু ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সটাকে আপনি নেক্সট লেভেলে নিয়ে যাইতে পারেন। যে কারণে যখন আপনি পোর্ট্রেট টাইপের ছবি তুলতে যাবেন, তখন টেলিফটো লেন্সটা একটু ব্যবহার করে দেখেন। তাছাড়া যদি নরমাল ফটোগ্রাফি করতে চান, তাহলে লো লাইট হোক বা কন্ট্রাস্টি লাইট হোক, যে কোনো সময় চোখ বন্ধ করে এই ক্যামেরাটাকে রিলাই করতে পারেন। তবে ভিডিওতে কিন্তু এই ফোনটা এই বাজেটের ফোনগুলোর থেকে অন্যতম একটা কি রোল প্লে করতে পারে। আপনি এটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিও আছে ফুল এইচডি পর্যন্ত, সেটা তো করতেই পারবেন। তবে সেটা থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো যে নরমাল ভিডিও, অনেকে আছেন না যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি দেখবেন যে এখন অনেক সাংবাদিকরা যারা রিপোর্টিং করে, তারা এই ফোনটা ব্যবহার করে ভিডিওগ্রাফির জন্য। কারণ এখানে আপনি সিমলেসলি জুম করে ভিডিও করতে পারবেন, লেন্স সুইচিংটাও বেটার আছে, এবং নরমাল ভিডিও কোয়ালিটিটা এত ভালো, যারা আসলে পোস্ট প্রসেসিং জানেন, কম্পিউটারে এডিট করতে চান, বা আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, ওটাকে হাইলি কালার গ্রেড করতে চান, 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, স্লো মোশন করতে পারবেন। সো অ্যাজ এ ভিডিও ক্যামেরা হিসেবে বর্তমান সময়ে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি চোখ বন্ধ করে, যে বাজেটে পাওয়া যাচ্ছে। এবং এটা সেলফি ক্যামেরাটাতে একটা মজা আছে, সেটা হলো বেশ ওয়াইড একটা ফিল্ড অফ ভিউ আপনাকে প্রোভাইড করে। তো সেই হিসেবে যদি আপনি এরকম ধরে ভিডিও করতে চান বা ওয়াইড সেলফি তুলতে চান, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার, এবং ভিডিও কলিং এর ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। সেই হিসেবে এটা সেলফি ক্যামেরাটাও কিন্তু একটা সুইট স্পট আছে। ফাইনালি আসি ব্যাটারিতে, কারণ কি ব্যাটারি এই সময়ে অন্যান্য কোম্পানি বা ব্র্যান্ড নিউ ফোনগুলো যে পরিমাণে আগাইছে, সেই জায়গায় কিন্তু একদম লেটেস্ট ফোনগুলোতে গুগল, স্যামসাং বা অ্যাপল পিসি আছে। কারণ এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটা 23 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। সো ফাস্ট চার্জিং এর বেলায় অবশ্যই এটা পিছিয়ে পড়তেছে। এটা চার্জ করতে গেলে অন্যান্য ফোনের থেকে একটু কম্পারেটিভলি বেশি সময় লাগবে, এবং চার্জ দিতে গেলে বেশ খানিকটা গরমও হয় ফোনটা, আমি দেখলাম ফাস্ট চার্জ করলে। তবে অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আপনি এই ফোনটা ব্যবহার করতে গেলে 5 থেকে 6 আওয়ারের মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। নর্মাল ইউজার হিসেবে যদি ব্যবহার করেন, লাইক আপনি চাকরি বাকরি করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, একটু টিকটক, ফেসবুক এটা সেটা দেখলেন, মাঝে মাঝে ছবি টবি তুললেন, তাহলে আরো ব্যাটারি ব্যাকআপ বেটার পেয়ে যাবেন। সেটা ডিপেন্ড করতেছে আপনি আসলে কোন টাইপের বা কোন কন্ডিশনের ফোনটা পাচ্ছেন। এখন ফাইনালি আসি যে এই সময় এসে 33,000 টাকায় পিক্সেল 7 প্রো আপনি আসলে কিনবেন কিনা। দেখেন ভিডিও দেখে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাওয়ার কথা, তারপরেও ফাইনালি একদম ছোট করে একটু বলে দিই, অনেকে আছে ভিডিও সম্পূর্ণ দেখতে চান না, একটু টাইনা টুনা দেখতে চান। সো ফাইনালি বলি, যদি এই মুহূর্তে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চান, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, তাহলে চোখ বন্ধ করে এই ফোনটা আপনি কিনতে পারেন। তবে যদি এই মুহূর্তে পোর্ট্রেট ফটোগ্রাফিটা অনেক ম্যান্ডেটরি এবং সেটা আপনি অত বেশি এডিট করতে চান না, তাহলে আসলে এটা ভালো হবে না। বাট নর্মাল ফটোগ্রাফির জন্য কিন্তু আবার এটা বেস্ট, আমি সেটা ভিডিওতে বলেই দিয়েছি। আপনি যদি এই ফোন ব্যবহার করেন বা আপনার কোনো মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।